আচ্ছা, এটা তো লাইট যেহেতু কিছু না, এটা লিঙ্কটা করে অন করছি। Isso zoom. Pen. আসসালামু আলাইকুম, সবাই আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। তো আজকে আমরা আপনাদের সাথে একটা স্পেশাল টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ডেটা সাফিসিয়েন্সি। তার কারণ হচ্ছে এই টপিকটার সাথে আপনারা এতটা বেশি ইউজ টু না। এর আগে আমরা এই টপিক সম্পর্কে অনেকেই খুব একটা আইডিয়া পাইছি বলে মনে হয় না, ঠিক আছে? তো এটা পরীক্ষাতে চলে আসার কারণে আমার সাউন্ডটা কি শোনা যাচ্ছে কিনা, যদি আমাকে একটু জানাতেন যে আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা। আমাদের সাউন্ডটা যদি শোনা যায়, আমরা কি হ্যাঁ, নিশ্চয়ই সাউন্ড শুনতে পাচ্ছেন। তো যেটা বলছিলাম আর কি, ডেটা সাফিসিয়েন্সি বিষয়টা আপনাদের কাছে সম্পূর্ণরূপেই নতুন। অনেকে হয়তো ডেটা সাফিসিয়েন্সির আনসার কিভাবে করতে হয় সেই বিষয়টা খুব একটা ভালো আগের থেকে জানা ছিল না অনেকের, যার ধরুন কোয়েশ্চেনগুলো আমরা অনেকে হয়তো আনসার করতে পারিনি। যদিও একটু জানা থাকতো তাহলে হয়তো 2-3টা কোয়েশ্চেন পারা যেত। এইভাবে যে 8টা কোয়েশ্চেন চলে আসবে শুধু ডেটা সাফিসিয়েন্সি থেকে, সেটা আমাদের অনেকেরই আসলে প্রেডিকশনের বাহিরে ছিল, ঠিক আছে? তো সমস্যা নেই, এখন থেকে আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে নতুন সিলেবাস অনুযায়ী এই টপিকটা কিন্তু বারবারই এখন পাবেন। সুতরাং এই টপিকটা সম্পর্কে ভালো একটু আইডিয়া আপনাদের অবশ্যই রাখা উচিত। তো সবাই একটু ক্লাসটা শেয়ার এবং মেনশন করে রাখবেন। এবং আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এই অ্যানালিটিক্যাল স্কিলের উপর আমরা একটা কোর্স লঞ্চ করতে যাচ্ছি। সেই কোর্সটাতে আমরা 20 ঘন্টার ক্লাস রাখবো, 10টা টপিকের 10টা ক্লাসের মাধ্যমে শেষ করার চেষ্টা করবো অ্যানালিটিক্যালের এমসিকিউ এবং রিটেন একসাথে, ঠিক আছে? রেকর্ডিং। তো সেই ক্ষেত্রে আপনাদের এই অ্যানালিটিক্যাল স্কিলের যে প্রবলেমটা আছে, এখানে যে বিভিন্ন প্রকার টপিকগুলো আছে, এগুলোতে যাদের একটু দুর্বলতা আছে তারা আশা করি এই বিষয়টা খুব ভালোভাবেই এখন থেকে ইউজ করতে পারবেন, যাতে করে পরীক্ষায় ব্যবহার করাটা বা পরীক্ষায় এইগুলোকে খুব সহজে অ্যাড্রেস করতে পারেন। সেটা নিঃসন্দেহে আপনারা খুব সহজে অ্যাড্রেস করতে পারবেন যদি এই ক্লাসটাতে আপনারা অ্যাটেন্ড করেন বা এই কোর্সটাতে অ্যাটেন্ড করেন। তো কোর্সটা আমরা খুব স্বল্প সময়ের মধ্যে শেষ করে দেব, তার কারণ হচ্ছে বাংলাদেশ ব্যাংক এডি পরীক্ষার আগে আমরা এটা শেষ করিয়ে দিব।
বড় জোর 1 মাস সময় লাগবে, এর মধ্যে আমরা শেষ করে দেব। আর এর মধ্যে তো আর পরীক্ষা হওয়ার কোনো সুযোগ নেই। 24 তারিখ থেকে ক্লাস শুরু করব। আজকে সন্ধ্যার পর থেকে আমাদের ভর্তি শুরু হবে। যারা আপনারা ভর্তি হতে চান, আমাদের যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলোর সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। ওকে, আসেন আমরা আর কথা না বাড়াই, সরাসরি প্রশ্নে চলে যাই। আমরা ডেটা সাফিসিয়েন্সির কোয়েশ্চেনগুলো একটু দেখে আসি যে কেমন ছিল এবং সেগুলো কিভাবে সমাধান করতে হয়। তো সামনে যেহেতু আপনারা সবাই এডির পরীক্ষা দিতে যাচ্ছেন, সুতরাং ওইখানে এই একই তো সিলেবাস, সিনিয়র অফিসার এবং বাংলাদেশ ব্যাংক এডি। সুতরাং ওইখানেও যদি আপনার এই ডেটা সাফিসিয়েন্সি এইভাবে চলে আসে আর যদি না করতে পারেন, তাহলে তো বুঝতেই পারছেন কতটুকু পিছিয়ে থাকবেন। তো আসেন আমরা তাহলে শুরু করি। কে আমাদেরকে কোথা থেকে দেখছেন একটু কমেন্টসে জানাতে পারেন। দেখেন, ডেটা সাফিসিয়েন্সির ক্ষেত্রে আমাদের ইন্টারন্যাশনাল প্রসিডিউর হচ্ছে 5টা অপশন থাকা, ঠিক আছে? তো যেহেতু আমাদের 4টা করে অপশন থাকতেছে, তাহলে 5 নাম্বার অপশনের জন্য যে ধরনের কোয়েশ্চেন হওয়া উচিত ওই কোয়েশ্চেনগুলো দিবে না। ভেরি সিম্পল। তাহলে আসেন, আমাদের তারা প্রথমে আপনাদের এক স্টেটমেন্ট দিয়ে রাখছে যে আপনি অপশন এ কখন দাগাবেন, অপশন বি কখন দাগাবেন, অপশন সি কখন দাগাবেন, অপশন ডি কখন দাগাবেন, এইগুলো তারা বলে দিছে। তো দেখবেন এই রিয়েডেন্সটা দেখে হয়তো বা এই সামারিটা দেখে হয়তো অনেকে ভয় পাইছে বা বুঝতেও পারছেন না খুব ভালোভাবে। তো এটা আমি আলাদা করে বলে দিচ্ছি, এখানে যেটা বলা আছে সেটা আর আপনারা পড়ে বুঝে নিতে পারেন, কিন্তু আমি যেটা বলবো সেটা এখানে বলা আছে। তো আমরা সেই বিষয়টা আগে একটু আলোচনা করে নেই যে আমরা কখন আসলে স্টেটমেন্ট 1 দেখে এবং স্টেটমেন্ট 2 দেখে কখন অপশন এ বি সি ডি দাগাবো। প্রথমে আসি প্রশ্নগুলো কেমন হবে। প্রশ্ন, এখন এই প্রশ্নটা সমাধান করার জন্য আপনার নিচে 2টা স্টেটমেন্ট থাকবে। এই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি স্টেটমেন্ট 1, আবার এই হচ্ছে আমাদের আরো একটা স্টেটমেন্ট। এরকম করে সর্বদাই 2টা স্টেটমেন্ট থাকবে। এই 2টা স্টেটমেন্ট এর উপর বেস করে আপনি আসলে এখানে কি করবেন, আনসার করবেন। তো কেমন সেটা? তো সেটা হচ্ছে এই প্রশ্নটা সমাধান করার জন্যে যদি পর্যাপ্ত ডেটা স্টেটমেন্ট 1-এ থাকে কিন্তু স্টেটমেন্ট 2-তে না থাকে, খুব ইম্পর্টেন্ট কথা কিন্তু, কি বলতেছি, এই প্রশ্নটা সমাধান করার জন্যে যদি সাফিসিয়েন্ট ডেটা শুধুই স্টেটমেন্ট 1-এ থাকে, স্টেটমেন্ট 2-তে যদি না থাকে, তার মানে স্টেটমেন্ট 2-তে না থাকা এই কথার অর্থই হলো শুধুই স্টেটমেন্ট 1-এ থাকবে। যদি স্টেটমেন্ট 1-এ থাকে তাহলে আপনি ওএমআর শিটের অপশন এ দাগাবেন। দেখেন, আমাদের ডিরেকশনেও কিন্তু তারা সেটাই বলছে। এবার আসেন ডিরেকশনটা পড়ি, তারা কি বলছে। দিস স্টেটমেন্ট কন্টেন এডিশনাল ইনফরমেশন, সিলেক্ট অপশন এ। দ্যাট মিনস আপনি অপশন এ কখন সিলেক্ট করবেন, ইফ যদি স্টেটমেন্ট 1 অ্যালোন ইজ সাফিসিয়েন্ট, মানে স্টেটমেন্ট 1টাই যদি কেবল ওই প্রশ্ন সমাধান করার জন্য সাফিসিয়েন্ট থাকে ডেটা, বাট স্টেটমেন্ট 2 অ্যালোন ইজ নট সাফিসিয়েন্ট, মানে স্টেটমেন্ট 2টা সাফিসিয়েন্ট থাকবে না ওই প্রশ্ন সমাধান করার জন্য, বা ওই প্রশ্নটা সমাধান করার জন্য পর্যাপ্ত ডেটা স্টেটমেন্ট 2-তে থাকবে না। সহজ কথায়, টু আনসার দা কোয়েশ্চন, ওই প্রশ্নটা সমাধান করতে। তাহলে কি দাঁড়াচ্ছে ভাই? তাহলে এটা দাঁড়াচ্ছে যে আপনি ওই ওএমআর শিটের অপশন এ কখন দাগাবেন, যখন শুধুমাত্র স্টেটমেন্ট 1-এ অ্যালোন, স্টেটমেন্ট 1-এ সাফিসিয়েন্ট থাকবে বাট নট সাফিসিয়েন্ট স্টেটমেন্ট 2 টু আনসার দ্য কোয়েশ্চন, ওই প্রশ্নটা সমাধান করার জন্য। তাহলে আমি তো এই কথাটাই বলছিলাম যে ওই প্রশ্নটা সমাধান করার জন্য, খেয়াল করে দেখেন, এই প্রশ্নটা সমাধান করার জন্য শুধুই স্টেটমেন্ট 1-এ পর্যাপ্ত ডেটা থাকবে, 2-তে থাকবে না। সেই সার্কামস্টেন্সে আমরা শুধু ওএমআর শিটের অপশন এটাকে দাগাবো। আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে ওএমআর শিটের অপশন এ কখন দাগাইতে হয়। এবার আসেন আমরা ওএমআর শিটে অপশন 2 কখন দাগাবো, মানে অপশন বি কখন দাগাবো। যখন দেখব যে এই প্রশ্নটা সমাধান করার জন্য পর্যাপ্ত ডেটা স্টেটমেন্ট 1-এ নেই এবং স্টেটমেন্ট 2-তেই কেবল আছে, তার মানে কি শুধুই স্টেটমেন্ট 2-তে আছে, ওই প্রশ্ন সমাধান করার জন্য পর্যাপ্ত ডেটা 1-এ নেই, সেই ক্ষেত্রে আমরা ওএমআর শিটের অপশন বিটাকে দাগাবো। এবার আসেন তারা কি ডিরেকশন দিয়ে দিছে, এখানে দেখেন
তারা এখানে বলে দিচ্ছে যে সিলেক্ট অপশন বি, মানে আপনি অপশন বিটাকে কখন সিলেক্ট করবেন, ইফ যদি স্টেটমেন্ট টু অ্যালোন ইজ সাফিসিয়েন্ট, যদি স্টেটমেন্ট টুটা শুধু একা সাফিসিয়েন্ট থাকে ওই প্রশ্ন সমাধান করার জন্য, বাট নট স্টেটমেন্ট ওয়ান অ্যালোন ইজ নট সাফিসিয়েন্ট, মানে স্টেটমেন্ট ওয়ানটা যদি সাফিসিয়েন্ট না থাকে ওই প্রশ্নটা সমাধান করার জন্য, সেই ক্ষেত্রে আমরা কি দাগাবো, স্টেটমেন্ট বি, আমাদের অপশন বি দাগাবো। দেখেন আমরা সেটাই বলছিলাম যে আমরা অপশন বি কখন দাগাবো, যখন শুধুই স্টেটমেন্ট ওয়ানে থাকবে, টুতে থাকবে না। এবার আসেন আমরা স্টেটমেন্ট সি তাহলে কখন দাগাবো। দেখেন এই প্রশ্নটা সমাধান করার জন্য যদি পর্যাপ্ত ডেটা স্টেটমেন্ট ওয়ানে না থাকে, এই প্রশ্নটা সমাধান করার জন্য যদি পর্যাপ্ত ডেটা স্টেটমেন্ট টুতেও না থাকে, তখন কি করব? তখন আমরা হতাশ হব না, তখন এই যে দুইটা স্টেটমেন্ট থাকবে সেই দুইটা স্টেটমেন্টকে এইবার আমরা সমন্বয় করে চিন্তা করব, সমন্বয় করে কম্বাইন্ডলি চিন্তা করব। যদি কম্বাইন্ডলি চিন্তা করে আনসার করার মতো পর্যাপ্ত ডেটা পায়, তার মানে আমরা যদি দুইটাকে কম্বাইন্ডলি চিন্তা করে এই প্রশ্নটা সমাধান করার জন্য পর্যাপ্ত ডেটা পাই, তাহলে OMR শিটের অপশন সি দাগাবো। তাহলে অপশন সি আমরা কখন দাগাবো, আশা করি বুঝতে পেরেছেন। স্টেটমেন্ট ওয়ানে নাই, টুতে নাই, তখন ওয়ান এবং টুকে একসাথে সমন্বয় করব, সমন্বয় করে যদি আমরা ওই প্রশ্ন সমাধান করার জন্য পর্যাপ্ত ডেটা পাই, তাহলেই কেবল আমরা OMR শিটের অপশন সি দাগাবো। এবার যদি না পাই তাহলে কি দাগাবো, এটাই আমাদের পাঁচটা অপশন থাকতে হবে, তাহলে আমরা ই দাগাবো। তো সেটা যেহেতু নাই, নান দাগাবো আর কি, যেহেতু আমাদের পাঁচটা থাকবে না, ওইটা আমাদের চিন্তা করতে হবে না। এবার আসেন আমরা পরে দেখি, এখানেও তারা সেটাই বলে দিচ্ছে যে সিলেক্ট অপশন সি, মানে আপনি সিটাকে কখন সিলেক্ট করবেন, ইফ যদি বোথ স্টেটমেন্ট ওয়ান এন্ড টু টুগেদার আর সাফিসিয়েন্ট টু আনসার দ্য কোয়েশ্চেন। তার মানে স্টেটমেন্ট ওয়ান এবং টু দুইটাকে টুগেদার একসাথে সমন্বয় করে যদি ওই প্রশ্নটা সমাধান করার জন্য সাফিসিয়েন্ট ডেটা পান, তাহলে আপনি কি করবেন, OMR শিটে অপশন সি দেখাবেন। আমরা সেটাই বলছিলাম, আমরা একটু ভালো করে বলছি, স্টেটমেন্ট ওয়ানে নাই, স্টেটমেন্ট টুতে নাই, তাহলে কি করবেন, দুইটা স্টেটমেন্টকে একসাথে সমন্বয় করবেন, সমন্বয় করে পাইলে অপশন সি দেখাবেন। এবার আসেন তাহলে আমরা OMR শিটের অপশন ডি কখন দেখাবো, যখন দেখব এই প্রশ্নটা সমাধান করার জন্য সাফিসিয়েন্ট ডেটা স্টেটমেন্ট ওয়ানে আছে এবং সাফিসিয়েন্ট ডেটা স্টেটমেন্ট টুতেও আছে, তার মানে ওয়ানেও আছে, টুতেও আছে, ইচ প্রত্যেকটাতেই পর্যাপ্ত ডেটা আছে, সেই ক্ষেত্রে গিয়ে আমরা OMR শিটের অপশন ডি কে দাগাবো। তাহলে আমরা বুঝতে পেরেছি OMR শিটের অপশন ডি কখন দাগাবো, যখন আমার স্টেটমেন্ট ওয়ানেও পর্যাপ্ত ডেটা, স্টেটমেন্ট টুতেও পর্যাপ্ত ডেটা, দ্যাট মিনস দুইটাতেই প্রত্যেকটাতেই পর্যাপ্ত ডেটা থাকবে। এবার দেখেন তারা কি বলতেছে, তারা বলতেছে যে সিলেক্ট অপশন ডি, আপনি ডিটাকে তখন সিলেক্ট করবেন ইফ যদি ইচ স্টেটমেন্ট অ্যালোন ইজ সাফিসিয়েন্ট টু আনসার দ্য কোয়েশ্চেন, মানে ওই প্রশ্নটা সমাধান করার জন্য প্রত্যেকটা স্টেটমেন্টে যদি সাফিসিয়েন্ট ডেটা থাকে, তাহলে আপনি OMR শিটে ডি দাগাবেন। আমরা পুরো বিষয়টা ক্লিয়ার যে কখন OMR শিটের ABCD দাগাইতে হয়। এবার আসি, তাহলে এই যে আমরা প্রশ্নটা সমাধান করতে যাচ্ছি, এই প্রশ্নটা আমরা OMR শিটে গিয়ে কি দাগাবো, আসেন দেখি কোশ্চেনটাতে তারা কি বলছে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ওয়াই, প্রশ্ন হচ্ছে ওয়াই এর ভ্যালুটা কত সেটা জানতে চাওয়া হয়েছে। এখন কোনো কিছুই নেই, আপনি ওয়াই এর ভ্যালু কই থেকে বের করবেন, এই জন্যই স্টেটমেন্ট ওয়ানে তারা বলে দিচ্ছে, স্টেটমেন্ট ওয়ানে তারা বলে দিচ্ছে, কি বলে দিচ্ছে, যেটা বলে দিচ্ছে সেটা দিয়ে কি আদৌ এই প্রশ্ন সমাধান করা যাবে, সেটা আমরা একটু দেখি এখন। সেটাই হচ্ছে পর্যাপ্ত ডেটা থাকা না থাকা। তো স্টেটমেন্ট ওয়ানে বলতেছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটার ভ্যালু নাকি 5। তো যারা আমার ম্যাথমেটিক্সের ক্লাস করছেন তারা খুব ভালো করেই জানে, আমি বারবার উচ্চারণ করি, যদি দুইটা চলক থাকে তাহলে মাস্ট বি কয়টা সমীকরণ লাগবে, দুইটা সমীকরণ। দেখেন তো এখানে কি দুইটা সমীকরণ আছে না স্টেটমেন্ট ওয়ানে শুধু একটাই সমীকরণ আছে, একটাই সমীকরণ আছে। তার মানে স্টেটমেন্ট ওয়ানে পর্যাপ্ত ডেটা আসলে কি নেই এই প্রশ্নটা সমাধান করার জন্য। তার মানে স্টেটমেন্ট ওয়ান এ পর্যাপ্ত ডেটা নেই কি করার জন্য, এই প্রশ্নটা সমাধান করার জন্য। তাহলে এইবার আমরা কই যাব, স্টেটমেন্ট টুতে যাব। আসি দেখি স্টেটমেন্ট টুতে তারা কি বলছে। স্টেটমেন্ট টুতে বলতেছে যে এক্স এন্ড ওয়াই আর ইচ পজিটিভ ইন্টিজার, তার মানে
এক্স এবং ওয়াই দুইটাই ধনাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে দুইটাই পজিটিভ সংখ্যা হবে। তাহলে দেখেন আমার স্টেটমেন্ট 2 দিয়া যেটা পাচ্ছি যে এক্সও ইন্টিজার, শুধু ইন্টিজার না, সবচেয়ে বড় কথা হচ্ছে পজিটিভ ইন্টিজার, এবং আমার ওয়াইও নাকি কি পজিটিভ ইন্টিজার। আচ্ছা এইটুকু দিয়া, শুধু এইটুকু দিয়া আমি কি ওয়াই এর মান কত বের করতে পারবো? ভাই ওয়াই এর মান তো সহজ কথা, আমার শুধু ওয়াই এর মানটা লাগবে। আমার ওয়াই এর মান তারা বলছে পজিটিভ ইন্টিজার। ভাই পজিটিভ ইন্টিজার তো দুনিয়ায় অনেক আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, ডট 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 অনেক কিছু আছে। তো আমি কি করব, কোনটাকে নেব? না, আমরা আসলে স্টেটমেন্ট 2টাতেও হতাশ হলাম, যে আসলে স্টেটমেন্ট 2তেও কি করলাম, দেখতে পাচ্ছি যে পর্যাপ্ত ডেটা আসলে নেই এই প্রশ্নটা সমাধান করার জন্য। কেমন? তো এই ডেটা সাফিসিয়েন্সির ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা আছে, যেটা আপনি না জানলে ডেটা সাফিসিয়েন্সি আনসার পারফেক্টলি করতে পারবেন না। সেটা হচ্ছে ডেটা সাফিসিয়েন্সির আনসার মাস্ট বি 1 হতে হবে। মানে ডেটা সাফিসিয়েন্সি আনসার করতে যাবেন, তারা যেটা জানতে চাইছে একটাই উত্তর হইতে হবে, একের অধিক হওয়া যাবে না। যেমন ওয়াই এর মান, ওয়াই পজিটিভ ইন্টিজার, তার মানে ওয়াই এর মান তো ভাই 1 হইতে পারে, 0 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, অনেক কিছু হচ্ছে না, কিন্তু একটা হইতে হবে। সেজন্য আমরা এখানে বলতেছি যে না, এখানে আসলে পর্যাপ্ত ডেটা নাই। নিশাত আহমেদ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। অনেকে হয়তো আমাদের এই মুহূর্তে ক্লাস দেখছেন, এবং কে কে ডেটা সাফিসিয়েন্সি নিয়ে হতাশ ছিলেন পরীক্ষার হলে, কে কে ডেটা সাফিসিয়েন্সি আনসার করতে পারছেন, যারা সিনিয়র অফিসার পরীক্ষা দিয়েছিলেন, তারা প্লিজ আমাকে একটু কমেন্টস করে জানাবেন। এবার আসি, তাহলে আমি কি করব? তাহলে আমাদের এই স্টেটমেন্ট 1 এবং স্টেটমেন্ট 2 দুইটাকে একসাথে সমন্বয় করে চিন্তা করব, তারপরে দেখি আমরা ওয়াই এর মান বের করে নিয়ে আসতে পারি কিনা। এবার আসেন আমরা সমন্বয় করি। সমন্বয় করা বলতে আপনি স্টেটমেন্ট 1টাকে দেখেন, ক্যালকুলেশন করলে কি করা যায়, এক্স প্লাস ওয়াই আবার এক্স মাইনাস ওয়াই, আমরা সেটা বলতে পারি সমান কত, 5। আপনি একটু চিন্তা করে দেখেন তো, আমি যদি বলি যে এইখানে আমার ইচ্ছা হচ্ছে যে এক্স প্লাস ওয়াই এটার মানটাকে আমি 5 কনসিডার করব, আর এই দিক দিয়ে এক্স মাইনাস ওয়াই এটার মানটাকে আমি 1 কনসিডার করব। আবার স্টেটমেন্ট 2তে তারা বলেই দিছে যে এক্স এবং ওয়াই দুইটাই নাকি কি হইতে হবে, পজিটিভ ইন্টিজার হইতে হবে। এক্স এবং ওয়াই দুইটাই পজিটিভ ইন্টিজার হইতে হবে। দেখেন আমার দুইটাই কিন্তু পজিটিভ ইন্টিজার, বের করা যাইবে। এবার আমরা যদি এই দুইটাকে এক্স প্লাস ওয়াই সমান এখানে কত 5 আর এক্স মাইনাস ওয়াই সমান এখানে 1, বলতে পারেন 5 এবং 1 কই থেকে আনছেন? ভাই আমি কি এটা করতে পারি না? আমি যদি এইটুকুর মান 5 ধরি আর এইটুকুর মান 1 ধরি, তাহলে গুণ করলে কি সেই 5ই হয় না? হচ্ছে তো, তাই না? তাহলে বলা যায়। তো এখন আমরা যদি এই দুইটাকে ক্যালকুলেশন করি, তো এখানে যোগ করে দেই, আমরা ওয়াই এর মান বের করতে চাই, দেখেন বের করতে পারেন কিনা। আমি যদি এখানে বিয়োগ করে দেই, ঠিক আছে, আমরা যদি বিয়োগ করে দেই তাহলে যেটা দাঁড়ায়, এখানে এক্স এক্স কাটা গিয়া আমার 2y থাকে, এখানে 2y থাকে, আর এখানে থাকে কত 4। তার মানে আমরা ক্যালকুলেশন করলে ওয়াই এর মানটা কি বের করতে পারছি। একটাই বের হয়েছে কিনা, একের অধিক বের হয়েছে না, একটাই বের হয়েছে। এবং তারা বলছিল কি যে ওয়াই একটা কি হইতে হবে, পজিটিভ ইন্টিজার হইতে হবে, পজিটিভ ইন্টিজার হইতে হবে। বলেন ওয়াই এর মান কি পজিটিভ ইন্টিজার হয়েছে কিনা? ওয়াই এর মান কি 2 বাদে অন্য কিছু বের হইছে, আরো অন্য কিছু বের হয়ে আসছে না? অনলি 2ই, ইয়েস অনলি 2, যেটা আমাদের মাস্ট বি হইতে হবে, মাস্ট বি 1, একটা ভ্যালুই হইতে হবে। তার মানে একটা ভ্যালুই তো হইছে। তাহলে এই যে ওয়াই এর মান 2টা বের করে নিয়ে আসতে পারছি, কখন বের করে নিয়ে আসতে পারছি? দুইটাকে সমন্বয় করে। এবার বলেন আমরা কি বলেছিলাম, যদি দুইটাকে সমন্বয় করে আনসার পাওয়া যায় তাহলে ওএমআর শিটের অপশন সি দাগাবো। তার মানে আমরা বলতে পারছি এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা আপনি ওএমআর শিটে যদি সি দাগায়া থাকেন তাহলে আপনি পারফেক্ট রাইট আনসার করেছেন। ওএমআর শিটে যদি অপশন সি দাগিয়ে থাকেন, ওকে, তাহলে আমরা বুঝতে পারছি এবার পারফেক্টলি যে কিভাবে আসলে ডেটা সাফিসিয়েন্সির আনসার করতে হয়। ওএমআর শিটে আমরা সি দাগালাম, ওকে ফাইন। এবার আসেন আমরা পরের কোশ্চেনটা কি ছিল একটু দেখি। পরের কোশ্চেনটা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইফ n গ্রেটার দেন 0, তারা বলতেছে n যদি আপনার 0 চাইতে কি হয়, বড় হয়। 0 চাইতে বড় হওয়া মানে কি, ধনাত্মক সংখ্যা।
ইজ 20% অফ এন, এন এর 20% গ্রেটার দেন 10% অফ দ্য সাম অফ এন এন্ড 0.57। তো এখানে দুইটা তথ্য বলছে, একটা হচ্ছে যে এন যেটা হবে এই এন 20%, এন এর 20%, তাহলে দেখেন তো আমরা যদি এন এর 20% বের করি তাহলে সেটা কি আসে, আমরা এন এর 20% বের করলে 0.20 এন আমরা বলতে পারি, অথবা শুধু এনও বলতে পারি। ওকে ফাইন। আবার পরে বলতেছে যে আরো একটা জিনিস, এই জিনিসটা নাকি বড় হবে, এটা বড় হবে কোথা থেকে, 10% অফ সাম অফ এন এন্ড 0.57। তাহলে এন এবং 0.57 এর 10% আমরা এখন বের করব। তো এই 10% মানে কি 10/100। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 0 কেটে দিলে আমাদের এখানে 10% মানে হচ্ছে আমরা বলতে পারি এখানে 0.10। ঠিক আছে, তাহলে 0.10 দিয়া যদি এটাকে আমরা গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 0.10 n প্লাস এখানে গুণ করলে দশমিকটা আরো এক ঘর সরে যাবে, তার মানে এত হচ্ছে। এখন তারা বলতেছে এই যে আমাদের প্রশ্নটাই কিন্তু এখন আমরা আসি নাই, আমাদের প্রশ্নে তারা বলতেছিল যে অতএব 0.20 n এটা নাকি গ্রেটার দেন বড় কোথা থেকে, 0.10 n প্লাস 0.05057 এইটার থেকে নাকি বড়। তার মানে এখন এইটাকে আগে সমাধান করে নেই, এটাকে সমাধান করলে আমরা এইখানে বিয়োগ করলে পাবো হচ্ছে 0.10 n গ্রেটার দেন 0.057। এবার আলটিমেটলি যদি আমরা ক্যালকুলেশন করি 0.10 দিয়ে যদি ভাগ করি তাহলে পাওয়া যায় হচ্ছে এইখানে n গ্রেটার দেন 0.57। তো এবার আমাদের প্রশ্নটা দেখেন, আমরা এখানে আসছি, এবার আমরা প্রশ্ন করব এইখানে ইজ n গ্রেটার দেন 0.57, এটা কিন্তু আমার প্রশ্ন, যে n কি 0.57 থেকে বড়। তাহলে আমার প্রশ্নের আনসার হবে ইয়েস অথবা আনসার হবে কি নো, দুইটা একসাথে হতে পারবে না, যে কোনো একটা হবে। তো এই ধরনের প্রশ্নের উত্তর কি এরকমই না, ইয়েস অথবা নো, ইয়েস অথবা নো এমনই হওয়ার কথা কিনা খেয়াল করে দেখেন। আপনাকে বলতেছে ইজ এন গ্রেটার দেন 0.57, আবার বলেই দিছে প্রথমে যদি ইফ এন 0 চেয়ে বড় হয়। তো এই প্রশ্নটার উত্তর কি এমন হবে না ইয়েস অথবা নো। এখন ইয়েস নো দুইটা কি একসাথে হওয়া সম্ভব? যদি একসাথে হয়ে যায় তাহলে সাফিসিয়েন্ট না ডেটা, আর যদি নো অথবা ইয়েস হয় তাহলে সাফিসিয়েন্ট। আচ্ছা, এবার আমরা স্টেটমেন্ট 1-এ আসি। দেখেন স্টেটমেন্ট 1-এ তারা কি বলতেছে, স্টেটমেন্ট 1-এ বলতেছে যে এইখানে এন নাকি লেস দেন 0.1 থেকে, 0.1 থেকে যদি 1 থেকে n নাকি লেস দেন, কিন্তু আমাদের প্রশ্ন হলো n নাকি 0.57 থেকে বড় হবে। তাহলে এইটা কি আসলে বড় বলা যায়? n কে কি বলা যাচ্ছে যে আমাদের 0.57 থেকে বড়? না, এটা কিন্তু আমি সরাসরি বলতে পারি নো আনসার। এখানে আমি কি পাচ্ছি? সরাসরি আনসার নো পাচ্ছি, অফকোর্স নো পাচ্ছি। তার মানে আমি বলতে পারি নো পাচ্ছি মানে কি আমার আসলে স্টেটমেন্ট 1-এ পর্যাপ্ত ডেটা আছে। ওই যে বলছিলাম না আমাদের প্রশ্নটা কি, n কি 0.57 থেকে বড়? আনসারের উত্তর হবে কি ইয়েস অথবা নো, যে কোনো একটা। তাহলে আমার স্টেটমেন্ট 1 কি সে একটা উত্তর দিছে কিনা যে নো, না বলতেছে। ইয়েস। তার মানে এবার পরের স্টেটমেন্টটায় আসি, কি বলতেছে। স্টেটমেন্ট 2 যেটা বলতেছে সেটা হচ্ছে n নাকি বড় কোথা থেকে, 0.01 থেকে বড়। আপনি একটু খেয়াল করে দেখেন তো, আমাদের কথা হলো n বড় হবে 0.57 থেকে বড় হবে, কিন্তু তারা বলতেছে n নাকি 0.01 এর থেকে বড়। ভাই তাহলে এইখানে কিন্তু একটা কনফিউজিং ব্যাপার আছে, এটা একটু ভালো করে খেয়াল করেন যে এইখানে তারা যে কথাটা বলছে সেইটা কি আমার ইয়েস অথবা নো এর যে কোনো একটা উত্তর দেয়, না আমার এখানে উত্তর আসলে দুইটাই দেয়। এই বিষয়টা হচ্ছে এখানে খুব জরুরি বোঝা। তাহলে আমরা এটাকে একটু ভালোভাবে ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে? তাহলে এইখানে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটাকে কিন্তু আমরা সরাসরি যে বিষয়টা বলতে পারি সেটা হচ্ছে নো অথবা
ইয়েস এর যে কোনো একটা অথবা দুইটাই বলা হয় কিনা আমাদের সেটা হচ্ছে এখানে জরুরি বিষয়। ওকে, তাহলে কার কি আনসার আসতেছে আমরা একটু দেখতে চাই। এটা নিয়ে কে কি ভেবেছেন? ঠিক আছে, তো আপনি একটু চিন্তা করেন যারা এখনো বুঝতে পারছেন না যে এটা দিয়ে কি আমি সরাসরি আনসার পাচ্ছি কিনা, আপনি একটু খেয়াল করে দেখেন যে 1 নাকি 0.1 এর চাইতে বড় n। আমি যদি n এর মানটা সাপোজ 1 ধরি, তাহলে খেয়াল করে দেখেন তো এই যে 1, এইটা কি আমার 0.01 এর চাইতে বড় না? হ্যাঁ বড়। আবার আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হচ্ছে এই 1 কি 0.57 এর চাইতে বড় না? হ্যাঁ বড়। আচ্ছা, তাহলে আমি যদি আবার এমনটা বলি যে n এর মান যদি আমি এমনটা ধরি যে 0.10 বললাম, আচ্ছা এইটা যদি আমি বলি তাহলে এইটাও তো আমার কি দাঁড়াচ্ছে? এইটাও তো আমার সেই 0.57 এর চাইতে বড় হইতেছে। তো n যদি 0.1 এর থেকে বড় হয় তাহলে এরকম মান তো অনেকগুলো আছে, অনেকগুলোই তো আমার এখানে কি আছে? বড় আছে। ইভেন আমি যদি n এর মান মানে এটা বড় বোঝাচ্ছে কি বোঝাচ্ছে ভাই? 0.1 এর থেকে n বড়, মানে এই n এর মান অনেক কিছুই হইতে পারে, 0.20 হইতে পারে, আমরা এখানে 10 বলতে পারি, বা আরো অনেক কিছু বলতে পারি। ইভেন আমি এখানে 0.30 বলতে পারি। একটা পর্যায়ে গিয়া আমরা এখানে n এর মান 1ও বলতে পারি, 2ও বলতে পারি, 3ও বলতে পারি, পারি না? এটাই তো মিন করতেছে এটা। তাহলে তো এখানে অনেকগুলা উত্তর হয়, কখনো ইয়েস হয়, কখনো আবার কি হয়? নো হয়। আমরা কিন্তু এখানে দুইটা উত্তরে একসাথে পাচ্ছি, কখনো নো কখনো ইয়েস। দেখেন আমি যদি 1 ধরি, তাহলে দেখেন আমাকে তারা বলেই দিছে যে n নাকি 0.57 থেকে কি হবে? বড় হবে, সেটাও তো আমরা পাইছি। আবার যদি আমি ছোট ধরি, এখানে যদি 0.20 ধরি, তখন কিন্তু আবার নো পাচ্ছি আনসার, তখন কিন্তু আবার আমরা এখানে কি পাচ্ছি? নো। তাহলে এই স্টেটমেন্ট 2 যেটা, সেটা দিয়ে আমার যে কোনো একটা উত্তর আসতেছে না, হয়তো নো অথবা ইয়েস, যে কোনো একটা আসতেছে না, দুইটি আসতেছে। তার মানে আর স্টেটমেন্ট 1 এ কিন্তু আমরা একটাই উত্তর পাইছিলাম, নো। তার মানে এখানে পর্যাপ্ত ছিল। তাহলে আমার স্টেটমেন্ট 2 তে আসলে এখানে কোনোভাবেই পর্যাপ্ত ডেটা নেই, একের অধিক আনসার চলে আসতেছে। তাহলে এইখানে আমরা ওএমআর শিটের কি দাগাবো? এইখানে অবশ্যই আমরা ওএমআর শিটের অপশন এ কে দাগাবো। আশা করি বুঝতে পেরেছেন যে অপশন এ আমরা কখন দাগাবো? যখন আমরা দেখব যে শুধুই স্টেটমেন্ট 1 এ পর্যাপ্ত ডেটা আছে ওই প্রশ্নটা সমাধান করার জন্য, 2 তে নেই, শুধুই 1 এ আছে, সেই ক্ষেত্রে আমি মাস্ট বি ওএমআর শিটের অপশন এ দাগাবো। ক্লিয়ার? ওকে, আসেন তাহলে আমরা আরো একটা প্রশ্ন দেখি। এই প্রশ্নটা হয়তো অনেকের কাছে খুবই কঠিন লাগছে। রবার্ট পিথাগোরাস, গণিতের কবি, এখন ডেটা সাফিসিয়েন্সির কবি, আমার শ্রদ্ধেয় গুরু, যার কাছ থেকে সত্যিকার অর্থে আমি অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি 2019 সালের দিকে প্রচন্ড রকমের ক্লাস করে অনেক কিছু শিখেছিলাম। উনি ক্লাস দেখছে, ওনাকে অসংখ্য ধন্যবাদ। রবার্ট পিথাগোরাস, আপনাদের যদি অ্যানালিটিক্যাল সম্পর্কে কোনো প্রকার তথ্য জানার থাকে, ওনার মতো এনরিচ টিচার আপনারা খুব কমই পাবেন অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির জন্য। আমার ভাগ্য যে আমি ওনার কাছ থেকে শিখতে পেরেছি বা এখনো শিখি। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। আচ্ছা, যাই হোক, বস যখন ক্লাস দেখে তখন তো ক্লাস নিতে ভয় লাগে। এখানে কি বলছে? ইফ আর এস এন টি আর পজিটিভ ইন্টিজার। দেখেন আমাদের এখানে ডিরেক্ট তারা বলেই দিছে যে আর এস টি ওরা অবশ্যই কি হবে? পজিটিভ ইন্টিজার হবে। এবং তারা বলতেছে যে আর এস টি গুণ করলে আমরা 343 পাবো। তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ টি? তার মানে এই প্রশ্নে আমাদের কাছে কার মান জানতে চাইছে? টি এর মান জানতে চাইছে। এবার প্রশ্ন হলো টি এর কিন্তু মান একটাই হইতে হবে, টি এর মান একাধিক হওয়া যাবে না, এটা মাথায় রাখবেন যেহেতু ডেটা সাফিসিয়েন্সি করতে যাচ্ছে। এবার আসেন তো এই কোয়েশ্চেনটার উত্তর আমি বাজারে অনেকেরই দেখলাম ভুল দিতে। তো আসেন কিভাবে ভুল দেওয়া হয়েছে আমরা একটু ব্যাখ্যা করি। আমাদের প্রশ্নটা যেটা ছিল সেটা যদি আমি বলি, এখানে আর ইন্টু এস ইন্টু টি, এইটার ভ্যালু কত? 343, তাই না? আচ্ছা, এখন স্টেটমেন্ট 1 এ তারা যেটা বলছে সেটা একটু খেয়াল করেন। স্টেটমেন্ট 1 এ বলতেছে যে আর লেস দেন এস লেস দেন টি, এমনটা বলতেছে। আচ্ছা, এটা যদি হয় তাহলে এখানে সবচেয়ে বড় কে? টি, তার থেকে ছোট কে? এস, তার থেকে ছোট কে? আর।
অথবা আর থেকে এস বড় আবার টি থেকে এস ছোট। এই রেঞ্জটা মানে এই সিকোয়েন্সটাকে আমি এইখান থেকে সাজাইতে পারি কিনা। আচ্ছা দেখেন তো, আমাদের এই তিনটা জিনিসের গুণফল যদি 343 হয়, তাহলে আমি কি এমনটা বলতে পারি যে আর এর ভ্যালুকে 1 বললাম। আচ্ছা আমি 343-এর মজার তিনটা উৎপাদক বলে ফেলি, 7 × 7 × 7। দেখেন আপনি গুণ করলে কি পাবেন, 343 পাবেন। তাহলে আপনি এইটার সাথে রিলেট করতে হবে। আমরা দেখি যে তার 343-এর যে আরো যে উৎপাদকগুলো আছে, আরো উৎপাদক আছে, আমরা সেটা এটাও বলতে পারি যে 1 × 7 × 49 আমরা এটা বলি যে 7 × 49। আমি কিন্তু এইভাবেও লিখতে পারি, লেখা যায়। তাহলে এইটা লিখতে পারাটা মানে হচ্ছে, দেখেন আমার কিন্তু স্টেটমেন্ট 1 এটাকে পর্যাপ্ত বলতে পারি। আচ্ছা আমি যদি এমনটা বলি যে আর এর মান আমি 1 চিন্তা করলাম, আর এখানে এস এর মান আমরা এখানে 7 চিন্তা করলাম, আর টি এর মান এখানে আমি 49 চিন্তা করলাম, তাহলে কি আমার এই জায়গায় আর এস টি এটা গুণ করলেও আমার 400 কত আসতেছে, 343। সবচেয়ে বড় কথা হলো আমি কি স্টেটমেন্ট 1 যেটা বলছি সেই অনুযায়ী সিকোয়েন্স সাজাইতে পারি কিনা। দেখেন 1 <7 49। তাহলে দেখেন আর S টি সাজানো গেল কিনা, অবশ্যই গেল। তাহলে পর্যাপ্ত ডেটা আছে যেটা দিয়ে আমি টি এর মান বের করতে পারি। তাহলে টি এর মান আমরা কত পাইছি, টি এর মান আমরা এখানে 49 পাইছি। ফাইন, বের করতে পারছি। কিন্তু তার মানে আমরা বলতে পারি আমাদের স্টেটমেন্ট 1 কিন্তু পর্যাপ্ত ডেটা আছে। স্টেটমেন্ট 1 পর্যাপ্ত ডেটা থাকা মানে অপশন এও আনসার হইতে পারে, অপশন ডিও আনসার হইতে পারে। ভাবনাটা কিন্তু এভাবে ভাবতে হবে। যত আস্তে আস্তে আপনি এই বিষয়গুলোতে দক্ষতা অর্জন করবেন, তখন এভাবে চিন্তা করবেন যে সরাসরি গিয়ে দেখায় ফেলবেন না, একটু ওয়েট করেন, আনসার ডিও হতে পারে। স্টেটমেন্ট 1 পর্যাপ্ত ডেটা আছে, এই কথার অর্থ হলো আমার ওএমআর শিটের আনসার এও হইতে পারে, আবার আনসার ডিও হইতে পারে। আমরা হুট করে আনসার দাগায় দেব না, মানে এটাতে পাইছি মানে অপশনে দেখায় দেবো না। অপশনে কখন দেখাবো, শুধুই যখন 1 পাবো, 2 পাবো না। এবার স্টেটমেন্ট 2টা দেখি, আমাদের 2তে কি বলছে। স্টেটমেন্ট 2তে আমরা একটু দেখি, তারা বলতেছে যে আর এস সমান নাকি কত 7। আচ্ছা আর এস এর মান গুণ করলে যদি 7 হয়, তাহলে টি এর মান কি বের করা যায় কিনা। হ্যাঁ আমরা তো বলতেই পারি। এখানে দেখেন তো আর এবং এস যদি গুণ করি, তাহলে 1 × 7, দ্যাট মিনস আর এস এর মান কত 7। হ্যাঁ বলা যায়। তাহলে আর এস এর মান যদি 7 হয়, আর এস টি সমান যদি 343 হয়, তাহলে আমরা টি এর মান কেন বের করতে পারবো না। 343 আর আর এস এর মান কত 7, তাহলে আমার টি এর মান কত আসছে, সেই 49 আসছে কিনা। তাহলে প্রথম প্রশ্ন হলো আমি কি টি এর মান বের করতে পারছি কিনা। তার চেয়ে বড় কথা হলো টি এর মান কি একাধিক আসছে কিনা, 49 বাদে অন্য কিছু আসছে কিনা, না। তার মানে আমরা স্টেটমেন্ট 2তেও পর্যাপ্ত ডেটা আছে, সেটা আমরা বলতে পারি ওই টি এর মান বের করার জন্যে। তাহলে আমরা অফকোর্স ওএমআর শিটের কি জানি দাগাবো, যদি ইচ প্রত্যেকটা থেকেই পর্যাপ্ত ডেটা থাকে, তাহলে আমরা ওএমআর শিটের অবশ্যই অপশন ডি দাগাবো। ঠিক আছে, তার মানে অপশন ডি ওএমআর শিটের কখন দেখাইতে হয় ডেটা সাফিসিয়েন্সিতে, যখন স্টেটমেন্ট 1 এবং 2 উভয়তেই পর্যাপ্ত ডেটা থাকে, তখন 1 এবং 2তে উভয়তেই পর্যাপ্ত ডেটা থাকে, তখন আমরা ওএমআর শিটের অপশন ডি দাগাবো। আমি একই কথা বারবার রিপিট করছি এই জন্যে যাতে বিষয়টা আপনারা খুব সহজে রিলেট করতে পারেন, যেহেতু সম্পূর্ণরূপেই এই বিষয়টা আপনাদের অনেকের জন্য একদমই নতুন। ওকে, আমাদের সাথে আছেন খায়রুল জিহাদ। অসাধারণ ক্লাস, থ্যাংক ইউ, অসাধারণ ক্লাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত কঠিন ক্লাস বোঝার জন্যে। এটা একদমই সম্পূর্ণই ভিন্ন একটা বিষয়। তো আবারও যেটা বলতেছি বারবার, যে এই টাইপের ম্যাথগুলো পারতে গেলে আগে ম্যাথমেটিক্স ভালো জানতে হয়। তো ডেটা সাফিসিয়েন্সির মতো বিষয় যদি কারো কাছে খুব ভালো লাগে, তাহলে আপনি আসলে ম্যাথমেটিক্সে অনেক ভালো, সত্যিকার অর্থে। আচ্ছা যাই হোক, বাংলাদেশ ব্যাংক ক্যাডির পরীক্ষা দিতে যাচ্ছেন, বুঝতেই পারছেন এইবার এই মুহূর্তে ম্যাথের কত গুরুত্ব। আমরা সিনিয়র অফিসার পরীক্ষাতে দিয়ে দেখতে পেলাম যে আলটিমেটলি 40টা ম্যাথই আসছে, 40টা ম্যাথই আসছে। আচ্ছা আসেন আমরা পরে দেখি। ইভেন এমনও হইতে পারে যে বাংলাদেশ ব্যাংকের পরীক্ষার সময় দেখবেন পুরোটাই আবার অন্যরকম সিনারিও আপনার চোখের সামনে এসে হাজির হয়েছে, অ্যানালিটিকের অন্য টপিকগুলো হিউজ পরিমাণ চলে আসছে। ইফ যদি এ বি এন্ড সি আর ইন্টিজার, এ বি সি এই তিনটাই নাকি ইন্টিজার। ইন্টিজার মানে কি, ধনাত্মক, ঋণাত্মক, শূন্য, সবই ইন্টিজার।
অফিসার জেনারেলের কিন্তু আপনাদের পরীক্ষার হলে একটা ঝামেলা করে ফেলছিল যে এক্স একটা ন্যাচারাল নাম্বার বলছিল, তার ঘন এদের বর্গ ওই ন্যাচারালের 13 গুণের সমান, তাহলে এক্স এর মানটা কত? অনেকে প্লাস মাইনাস আনসার দিয়েছেন, কিন্তু জানতে যে ওইখানে বলেই দিছিল ন্যাচারাল নাম্বার। ওই বিষয়গুলো খেয়াল করতে হবে। হোল নাম্বার, ন্যাচারাল নাম্বার, ইন্টিজার, এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। আসেন, তো যদি তাই হয়, তারা বলতেছে যে এখানে 2a মাইনাস বি প্লাস সি গ্রেটার দেন বড় কার থেকে? a মাইনাস বি মাইনাস 2c এর চাইতে বড়। আমাদের ম্যাথই এখনো শেষ হয়েছে না, আমরা স্টেটমেন্টে এখনো যাব না, আমরা পরে স্টেটমেন্টে যাই। তো এইটাকে আগে একটু সিম্পলিফাই করে নিই। এখান থেকে আমরা কি করতে পারি? এটা যদি এই পাশে চলে আসে তাহলে বিয়োগ হয়ে থাকবে শুধু এ, আর এই বি আর এই বিয়োগ ওই পাশ থেকে আমরা প্লাস করে সরিয়ে দিলাম, আর এখানে সি আর এটা মাইনাস এই পাশে আসতে 3c হয়ে যাবে, প্লাস 3c গ্রেটার দেন এখানে কি 0। খুব ভালোভাবে একটু রিয়েলাইজ করেন যে a আর 3c এই দুইটা নাকি যোগ করলে 0 চাইতে বড় হবে। তার মানে মাস্ট বি, এইটা বোঝা যাচ্ছে a আর 3c যোগ করলে 0 চাইতে বড় হইতে গেলে অবশ্যই 0 চাইতে বড় ওই সংখ্যা যেগুলো ধনাত্মক সংখ্যা। তার মানে এখন আসেন আমাদের স্টেটমেন্ট 1 এবং স্টেটমেন্ট 2 তে কি বলছে, এই প্রশ্নটা সমাধান টানার জন্য আমার পর্যাপ্ত বা সাফিসিয়েন্ট ডেটা স্টেটমেন্ট 1 এ আছে কিনা দেখি। আমাদের স্টেটমেন্ট 1 এ তারা বলতেছে, ভালো করে খেয়াল করেন, স্টেটমেন্ট 1 এ তারা বলতেছে যে a ইজ পজিটিভ নাম্বার বা ইন্টিজার। তাহলে a যদি পজিটিভ হয় তাহলে আমি কি এটা বলতে পারি না যে a গ্রেটার দেন 0? বা a পজিটিভ সংখ্যা মানেই কি a গ্রেটার দেন 0, মানে কি ধনাত্মক সংখ্যা। তাহলে 0 চাইতে বড় সব সংখ্যাই তো কি সংখ্যা? ধনাত্মক সংখ্যা। আচ্ছা, এখন তো ভাই আমি এইখানে এর মান আমি অনেক কিছুই ধরতে পারি, ধনাত্মক সংখ্যা 1 2 3 4 5 অনেক কিছুই ধরতে পারি। ধরেন যে আমার মন চাইছে আমি এখানে 5 ধরলাম। এখন আপনার সি এর মান কি ধরবেন? সিও ইন্টিজার, ওকে ফাইন, কি ধরবেন? ইন্টিজার শুধু বলছে, পজিটিভ বা নেগেটিভ এমন কিছু বলছে? এখানে জাস্ট বলছে কি সি ইন্টিজার, বলে দেয় না তো সি পজিটিভ ইন্টিজার। আমার ইচ্ছা হলো আমি সি এর মান এখানে নেগেটিভ ইন্টিজার নিলাম -10। তো এইবার কি আমার 0 চাইতে বড় হবে এটা ক্যালকুলেশন করলে? কখনই বড় হবে না। তার মানে আমি যে এখানে এর মান 5 এই ধরবো, এটা কে বলছে? আমি তো 1 ও ধরতে পারি, 3 ও ধরতে পারি, 4 ও ধরতে পারি, অনেক কিছু ধরতে পারি। আমরা কোনোভাবেই কিন্তু এখানে বলতে পারছি না এই পর্যাপ্ত ডেটা স্টেটমেন্ট 1 এ আছে এই প্রশ্নটার সমাধান করার জন্য। প্রশ্নের সমাধান কি? 0 চাইতে বড় বানানো। এটা 0 চাইতে বড় হইতে পারে, 0 চাইতে ছোটও হইতে পারে, কিন্তু আমার তো বলতেছে 0 চাইতে বড় হইতে হবে না। স্টেটমেন্ট 1 দিয়ে আমি পর্যাপ্ত ডেটা পাই না এই প্রশ্নটা সমাধান করার জন্য। তার মানে এইটা বুঝছেন না, স্টেটমেন্ট 1 এ নাই এই কথার অর্থ হলো অপশন বি আনসার না। সেই ক্ষেত্রে আমার অপশন সিও আনসার হইতে পারে, আবার কি বিও আনসার হইতে পারে যদি অপশন 2 তে থাকে, স্টেটমেন্ট 2 তে থাকে। এবার আসেন স্টেটমেন্ট 2 তে কি বলছে? সি ইজ পজিটিভ নাম্বার, তার মানে সিও পজিটিভ সংখ্যা। এবার স্টেটমেন্ট 2 তে এসে বলতেছে সি পজিটিভ সংখ্যা। তার মানে স্টেটমেন্ট 2 তে যদি সি পজিটিভ সংখ্যা বলে, এ পজিটিভ না নেগেটিভ স্টেটমেন্ট 2 তে তো বলে নাই। তো এ তো জাস্ট এখানে ইন্টিজার বলছে, তার মানে এ আমি যদি এখানে ধরেন 7 নিলাম, আর এইখানে আমাদের সি এর ভ্যালু আমি -7 নিলাম, আমার ইচ্ছা হয়েছে। এখন আমি সি এর ভ্যালুটা যদি পজিটিভ নিলাম, ওকে ফাইন, পজিটিভ 1 নিলাম, তো এইবার ক্যালকুলেশন করলে কি 0 চাইতে বড় হইছে? এটা হতেও পারে, নাও হইতে পারে। তো ডেটা সাফিসিয়েন্সি তো হতেও পারে, নাও হইতে পারে, দ্যাট মিন্স ক্যান বি 2, এই ধরনের আনসার হবে না, হইতে হবে মাস্ট বি 2। তাহলে নিশ্চিত বলা যায় যে স্টেটমেন্ট 2 তেও পর্যাপ্ত ডেটা নাই এই প্রশ্নটা সমাধান করার জন্য। তাহলে কি করব? তাহলে আমরা হতাশ হব না। এই দুইটা স্টেটমেন্টকে, স্টেটমেন্ট 1 এবং স্টেটমেন্ট 2, এই দুইটা স্টেটমেন্টকে এইবার আমরা কম্বাইন্ডলি চিন্তা করব, সমন্বিতভাবে চেষ্টা করব। তারপরেও দেখবো, হতাশ হব না যে এটা সমাধান টানা যায় কিনা। এখন আমি এখানে প্লাস বলছি বলে প্লাস না, কম্বাইন্ডলি চিন্তা করবো, একসাথে নিয়ে চিন্তা করব। তো একসাথে চিন্তাটা কি হইতে পারে দেখেন তো। স্টেটমেন্ট 1 এ বলতেছে যে এ 0 চাইতে বড়, মানে কি পজিটিভ। আবার স্টেটমেন্ট 2 তে বলতেছে সিও নাকি কি পজিটিভ। এখন দুইটাকে সমন্বয় করলাম, এও পজিটিভ সিও পজিটিভ, এবার বলতে পারি। এবার আমরা বলতে পারতেছি এও পজিটিভ সিও পজিটিভ, এর আগে কিন্তু বলতে পারতাম না। তার মানে আমি বুঝতে পারছি আমার যদি এও পজিটিভ হয় সিও পজিটিভ হয় তাহলে মাস্ট বি এটা 0 চাইতে বড় হবে কিনা, মাস্ট বি 0 চাইতে বড় হবে। আমার প্রশ্ন হলো 0 চাইতে বড় করা যায় কিনা। হ্যাঁ, দুইটাকে সমন্বয় করে আমি বলতে পারছি, কারণ আমি যদি এখানে এর মান 1 নেই, এখানেও এর মান পজিটিভ 1 নেই, তাহলে কি 0 চাইতে বড় হবে না? 2 নেই, 3 নেই, 4 নেই, বড় হবে না? কিন্তু বড় হবে কিনা সেটা হচ্ছে প্রশ্ন।
ইয়েস বড় হবে। তার মানে আমরা আসলে দুইটা স্টেটমেন্টকে সমন্বয় করে আসলে এখানে পর্যাপ্ত ডেটা পেয়েছি এই প্রশ্নটা সমাধান করার জন্য। যদি আমরা দুইটা স্টেটমেন্টকে সমন্বয় করে ওই প্রশ্ন সমাধান করার জন্য পর্যাপ্ত ডেটা পাই, সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম ওএমআর শিটের অপশন সি দেখাতে হবে। তার মানে এই প্রশ্নটা যদি আমরা আনসার করি তাহলে আমরা কোথায় দাগাবো? অপশন সি দাগাবো, কারণ দুইটাকে সমন্বয় করে আমরা এখানে আসলে আনসারটা পেয়েছি। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি যে আসলে সি কখন দাগাতে হয়, বিষয়টা ক্লিয়ার। ওকে, কার কেমন লাগছে? অনেকের হয়তো মাথার উপর দিয়ে যাচ্ছে। 34 ডি বলেছেন। ওকে, উভয়ে পর্যাপ্ত ডেটা আছে জান্নাতুল নাইমা। তার মানে আপনারা এখন আস্তে আস্তে আগের চাইতে অনেকটা ক্লিয়ার হচ্ছেন যে হ্যাঁ এইসব আনসার তাহলে করা যেতে পারে। ফাইন, এবার আমরা পরবর্তীতে চলে আসি, দেখি আরো একটা কোশ্চেনের দিকে তাকাই। এইখানে যেটা বলতেছে যে ইফ x plus y সমান 6, ফাইন দেন তাহলে what does x minus y equal? তাহলে আমাদের কাছে জানতে চাইছে x minus y সমান কত সেটা, x minus y এটার ভ্যালুটা কত সেটা জানতে চাইছে। যদি আমার এখানে x plus y এটার মান 6 দেওয়া থাকে, এবার আসেন স্টেটমেন্ট 1। আমার স্টেটমেন্ট 1-এ তারা যেটা বলতেছে, স্টেটমেন্ট 1-এ বলতেছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান 12। এখন স্টেটমেন্ট 1 এইটা দিয়া আমরা কি এই প্রশ্নটা সমাধান করতে পারি? প্রশ্নটা এক্স প্লাস ওয়াই এর মান যদি 6 হয় তাহলে এক্স প্লাস ওয়াই এর মান যদি 6 হয় তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান কত? দেখেন তো আমরা সমাধান করতে পারি কিনা। ইয়েস অর নো আমাকে একটু আনসারে লিখেন তো কমেন্টসে যে আসলে পারি কিনা। পারলে ইয়েস, না পারলে নো। আপনি ভালো করে খেয়াল করে দেখেন, আমরা যদি এটাকে একটু বিশ্লেষণ করি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দাঁড়াচ্ছে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বলতে পারি। ফাইন, সমান কত? 12। এখন যেহেতু আমার এক্স প্লাস ওয়াই এর মান বলা আছে, কত বলা আছে? 6, তাহলে আমি যদি সেটা এখানে বসাই 6, তাহলে তো আসলে আমি কি বের করতে পারছি না এটা বলা যায়? তো আমরা তো দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমরা তো আসলে এক্স মাইনাস ওয়াই এর মান 6 দুগুণে 12 বের করতে পারছি। হ্যাঁ, বের করা গেল। আর একটাই আসলো কিনা? শুধু 2 আসছে না, অন্য কিছু আসছে? মাস্ট বি 1 আসছে তো। হ্যাঁ, তার মানে আসলে আমরা পর্যাপ্ত ডেটা স্টেটমেন্ট 1-এ আছে এই প্রশ্নটা সমাধান করার জন্য, সেটা আমরা বলতে পারি। তাই বলে অপশন এ দেখাবো এটা বলা যাবে না, আমার দেখতে হবে এবার স্টেটমেন্ট 2-তে আসলে কি অবস্থায় আছে। এবার আসেন আমরা পরে দেখি। স্টেটমেন্ট 2-তে বলতেছে যে 2y প্লাস এক্স এটার মান নাকি 8 হবে। এখন আপনি বলেন, আপনি এই স্টেটমেন্ট 2 এটা দিয়ে আসলে প্রমাণ করা যায় কিনা যে আসলে এটা সম্ভব কিনা। দেখেন তো এক্স ওয়াই এর মান, আমরা এখানে এক্স প্লাস ওয়াই এর মান জানি কত? 6। আবার এক্স মাইনাস ওয়াই এর মানও তো আমরা বের করতে পারছিলাম, কত? 2। তো এইগুলা ব্যবহার করে কি আমরা এখন বলতে পারি না যে আসলে দুইটার মান আসলে এখানে কি বলা যায়? 8 বলা যায়। আপনি খেয়াল করে দেখেন, আমি যদি এক্স এর মান এখানে 2 আর ওয়াই এর মান 4 চিন্তা করি, 4 আর 2 যোগ করলে 6, আর এখানে আমরা যদি এক্স এর মান কত? এক্স এর মান ধরেন 4 চিন্তা করি, এভাবে বলি, এক্স এর মানটাকে বড় বলি। আমি যদি এক্স এর মান এখানে 4 চিন্তা করি আর 2 চিন্তা করি, যোগ করলে 6, আর এখানে 4 থেকে 2 বিয়োগ করলে 2, তাহলে আমরা y ইন্টু 2 প্লাস এক্স এর মান 4 সেটা যদি বলি সমান কি 8 হয় কিনা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 8 সমান 8, 2 দুগুণে 4, 4 4 8। তাহলে আমরা বলতে পারি যে আসলে পর্যাপ্ত ডেটা স্টেটমেন্ট 2-তেও কিন্তু আছে এই প্রশ্নটা সমাধান করার জন্য। তার মানে আমরা এটা বলতে পারি অপশন স্টেটমেন্ট 1 এবং স্টেটমেন্ট 2 দুইটাতেই পর্যাপ্ত ডেটা আছে। যদি দুইটাতেই পর্যাপ্ত ডেটা থাকে সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম ওএমআর শিটের কি দাগাবো? অপশন ডি দাগাবো, যদি দুইটাতেই পর্যাপ্ত ডেটা থাকে। ওকে, আচ্ছা, ইয়েস বলেছেন রাহুল। ওকে ফাইন, ইয়েস জান্নাতুল নাইমা, রাইট, আসলেই আছে। ঠিক আছে, আসেন আমরা তাহলে পরের কোশ্চেনটাতে চলে আসি। কি বলছে এবার? তারা বলতেছে যে ইফ ওয়াই এন্ড অড ইন্টিজার, খুবই ইম্পর্টেন্ট একটা কথা এখানে বলছে এই প্রশ্নে, যে ওয়াইটা হবে অড ইন্টিজার। এই প্রশ্নের কোশ্চেনটাও আমরা, এই কোশ্চেনের আনসারটাও দেখলাম যে অনেকেরই ভুল আনসার করা হয়েছে বাজারে যারা আনসার করছে। একটু ভালো করে খেয়াল করেন এই প্রশ্নটা। ওয়াই একটা অড ইন্টিজার, দেখেন এক্স কি ইন্টিজার এমন কিছু বলছে, যেহেতু এখানে এক্সও আছে। এন্ড প্রোডাক্ট অফ এক্স এন্ড ওয়াই, এই দুইটার গুণফল,
প্রোডাক্ট মানে কি গুণফল, কার গুণফল, এক্স এন্ড ওয়াই এর গুণফল কত ইকুয়ালস সমান কত 222, তার মানে এক্স এবং ওয়াই এর গুণফল তারা 222 বলে দিচ্ছে, এক্স এবং ওয়াই এর গুণফল 222 বলে দিচ্ছে। এবার বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স, তো আমাদের কাছে জানতে চাইছে কার মান, এক্স এর মান। তাহলে আমাদের উদ্দেশ্য কি ভাই, এক্স এর মান বের করা। প্রশ্নটা কি, এক্স ওয়াই সমান যদি 222 হয় তাহলে এক্স এর মান কত, কন্ডিশন কি, ওয়াই মাস্ট বি অড ইন্টিজার, বিজোড় সংখ্যা হইতে হবে। এই কন্ডিশনগুলো মাথায় রাখতে হবে। আপনি একটু খেয়াল করে দেখেন এক্স কি ইন্টিজার বলছে না, কিন্তু এবার আসেন স্টেটমেন্ট 1, সেটা দিয়ে কি এই প্রশ্নের আমরা আনসার বের করতে পারি কিনা, দ্যাট মিনস আমাদের কাছে এক্স এর মান বের করতে বলছে, সেটা কি বের করতে পারি কিনা। তো স্টেটমেন্ট 1 বলতেছে যে এক্স ইজ আ প্রাইম নাম্বার, তার মানে এক্স নাকি অবশ্যই একটা কি সংখ্যা হবে, এক্স একটা মৌলিক সংখ্যা, দ্যাট মিনস প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যা হবে। আচ্ছা আমরা দেখি তো যে সেটা সম্ভব হয় কিনা। তো আমি যদি এক্স এর মান এখানে মৌলিক সংখ্যা দেখেন 222, সংখ্যাটা কি 2 দিয়া ভাগ যায় না, আমরা বলতে পারি যে এক্স এর মান যদি আমি 2 বলি তাহলে ওয়াই এর মান আমার কত আসতেছে, 2 দিয়া ভাগ দিলে কত আসে, 111। এবার আমার উদ্দেশ্য কি ভাই, এক্স এর মান প্রাইম হবে, আবার ওয়াই এরও তো একটা কন্ডিশন আছে, কি হইতে হবে ওয়াই, সুন্দর করে তারা এখানে বলে দিছে ওয়াই মাস্ট বি কি হবে, ওয়াই অফকোর্স একটা অড ইন্টিজার মানে বিজোড় পূর্ণ সংখ্যা হবে। এবার বলেন এক্স এর মানকে আমি যখন প্রাইম নাম্বার 2 কনসিডার করলাম তখন ওয়াই এর মান যেটা বের হইল সেটা বিজোড় ইন্টিজার বের হলো কিনা, হ্যাঁ হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে স্টেটমেন্ট 1 আসলে পর্যাপ্ত ডেটা আছে এই প্রশ্নটা সমাধান করার জন্য। ফাইন, এবার আসেন, এবার বলেন তো 37 এর আনসার কি হবে, কাদের কি মনে হচ্ছে। এবার স্টেটমেন্ট 2 আমরা একটু লিখে ফেলেন যে 37 এর আনসার কি হবে, কার কি মনে হচ্ছে। এবার স্টেটমেন্ট 2 দেখেন কি বলতেছে, y is a 3 ডিজিট নাম্বার। স্টেটমেন্ট 2 বলতেছে y নাকি একটা 3 অঙ্কের সংখ্যা হবে, is a 3 ডিজিট নাম্বার। তো আমরা একটু দেখি তো তারা যে কন্ডিশন বলছে সেই কন্ডিশন মোতাবেক আমাদের আসলে স্টেটমেন্ট 2 এক্স এর কোনো একটা মান ধরে স্টেটমেন্ট 2 ওয়াই এর মান কি আমরা 3 ডিজিটের আনতে পারি কিনা। আপনি খেয়াল করে দেখেন আমার এখানে তো তারা বলে দিছে যে এক্স ওয়াই হলো 222 আর ওয়াই সমান কি, ওয়াই সমান হচ্ছে অড ইন্টিজার। ফাইন, তাহলে আমি যদি এক্স এর মান 2ই ধরতেই পারি 2, তাহলে আমার ওয়াই এর যে মানটা আসতেছে সেটা কত আসতেছে 111। এখন 111 তো কি 3 অঙ্কের সংখ্যা এবং অড, ওকে ফাইন, অড এর কন্ডিশনও ফুলফিল করলো আর 3 অঙ্কের সংখ্যা হইতে হবে সেটাও বললো। কেন বিষয়টা যদি এমন হয় খেয়াল করে দেখেন তো, তারা বলছে যে ওয়াই অবশ্যই একটা অড ইন্টিজার। আচ্ছা আমি যদি ওয়াই কে 101 বলি, তাহলে ওয়াই কে যদি 101 বলি তাহলে আমার এক্স এর মানটা কি হয় 202 ডিভাইডেড 101, এটা হয় না, লেখা যায় না, দেখেন লেখা যায় কিনা, অফকোর্স লেখা যায়। এখন আপনার প্রশ্ন হইতে পারে এক্স তো ইন্টিজার হইতে হবে, বলছে কোথাও যে এক্স ইন্টিজার হইতে হবে, শুধু ওয়াই ইন্টিজার হইতে হবে। তো আমার তো ওয়াই ইন্টিজার আমি করলাম, ফাইন, আমি ওয়াই ইন্টিজার 101 এটা একটা ইন্টিজার এবং ওয়াই বিজোড় সংখ্যা, তাও এখানে বিজোড় সংখ্যা। আবার অপশন স্টেটমেন্ট 2 বলতেছে যে 3 অঙ্কের সংখ্যা, হ্যাঁ ওয়াই এর মান 3 অঙ্কের সংখ্যা আসছে। আবার এক্স এর মান তো আমার যা ইচ্ছে তা হইতে পারে, এক্স এর মান প্রাইম হইতে হবে, এটা 1 নম্বর কন্ডিশনের ক্ষেত্রে, 1 নম্বর স্টেটমেন্টের ক্ষেত্রে। 2 নম্বর স্টেটমেন্ট তো এক্স মুক্ত, যে কোনো কিছু হইতে পারে। তাহলে এই কোশ্চেনটা সিভিয়ারলি সবাই ভুল করছে, যারা আনসারও করছে বাজারে সবাই কিন্তু এটাকে ডি আনসার করছে সবাই। কিন্তু আমরা কি আসলে বলতে পারি, খেয়াল করে দেখেন তো যে স্টেটমেন্ট 2 আমার পর্যাপ্ত ডেটা আছে, আমার তো মাস্ট বি একটা উত্তর হইতে হয়, কই আমার উত্তর তো 2টা হয়ে গেল। একবার ওয়াই এর মান আসছে কি, একবার ওয়াই এর মান আসছে হচ্ছে আমাদের এখানে ওয়াই এর মান আসছে 111 এটা 3 অঙ্কের সংখ্যা এবং অড, পরে আবার ওয়াই এর মান আসছে কত 101 এবং সেইটা আমাদের অড এবং 3 অঙ্কের সংখ্যা, তো একের অধিক তো চলে আসলো, আমার তো দরকার একটা। তার মানে কোনোভাবে স্টেটমেন্ট 2 কে পর্যাপ্ত ডেটা আছে এটা বলা যায় না, সম্পূর্ণরূপে অযৌক্তিক। তাহলে আমরা মাস্ট বি আনসার করব ওএমআর শিটের অপশন এ দাগাবো, এইটা অবশ্যই করতে হবে, কারণ শুধু স্টেটমেন্ট 1 পর্যাপ্ত ডেটা আছে। তাহলে আমরা ওএমআর শিটের অপশন এ দাগাবো।
ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এটা একটা ক্রিটিক্যাল কোয়েশ্চেন ছিল অনেকের জন্য। ওই সময়ে এই সকল কোয়েশ্চেন আনসার করাটা সবার জন্যই দুরূহ, এটা সত্য কথা। তবে আনসার যেটা হবে সেটা হচ্ছে অপশন এ। ওকে, এবার আমরা নেক্সটে আরো একটা কোয়েশ্চেন দেখি কি বলছে। 37-এর অপশন ডি দিয়েছেন রাহুল। আচ্ছা, 37-এর আনসার কিন্তু ডি না, বুঝতে পারছেন? 37-এর আনসার হবে অপশন এ। অনেকেই বাজারে আমরা ডি অপশন দিতে দেখেছি, আমরা আপনাদেরকে সেটা বুঝাইতে সক্ষম হয়েছি যে কেন ডি না, কেন এ হবে। ঠিক আছে, পরের কোয়েশ্চনটাতে আসি কি বলছে। এক্স ওয়াই এন্ড জেড আর লেন্থ অফ 3 সাইড অফ আ ট্রায়াঙ্গেল। তারা একটা ত্রিভুজের কথা বলতেছে, ওই ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য সেটা বলে দেওয়া আছে। সাপোজ এই ধরনের একটা ত্রিভুজ, ঠিক আছে, এই ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য তারা এখানে বলে দিচ্ছে। তো ধরে নিলাম যে একটা এক্স আর একটা ওয়াই আর একটা জেড এমনটা করে বলে দিচ্ছে, তাই না? হ্যাঁ, এখন ত্রিভুজ হওয়ার শর্ত যেগুলো সেগুলো কিন্তু আপনার মাস্ট বি জানতে হবে। ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা কি হইতে হয়? বৃহত্তর হইতে হয়, অথবা ত্রিভুজের যে কোনো দুই বাহুর বিয়োগফল তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর হইতে। এই সকল তথ্য যদি আপনি না জানেন, তার মানে ত্রিভুজ সম্পর্কিত সম্যক আইডিয়া যদি না থাকে, তাহলে এই প্রশ্ন আনসার করতে পারবেন না। কারণ আমরা জানি কি যে ডেটা সাফিসিয়েন্সি মানে ম্যাথমেটিক্সের সকল কিছু ভালো জানতে হবে। এবার আসেন, আমাদের কাছে প্রশ্নটা রাখছে কি, এটা খুব জরুরি বিষয়। সেটা হচ্ছে আমাদের প্রশ্ন কি করছে দেখেন, ইজ এক্স লেস দেন 3। তারা বলছে এক্স কি লেস দেন 3, এক্স লেস দেন 3। তাহলে প্রশ্ন হবে, এই প্রশ্ন যেটা করা হয়েছে এক্স কি লেস দেন 3, প্রশ্নের উত্তর হবে ইয়েস অথবা নো। মাথায় রাখবো, প্রশ্নের উত্তর হবে ইয়েস অথবা নো। এবার স্টেটমেন্ট 1 যেটা দেখতে পাচ্ছি, সেই স্টেটমেন্ট 1-এ কি আমাদের সেই উত্তর দেয় কিনা, ইয়েস অথবা নো। স্টেটমেন্ট 1-এ বলতেছে যে জেড ইকুয়াল ওয়াই প্লাস 3, এটা বলতেছে। আচ্ছা, এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, তাহলে জেড মাইনাস ওয়াই সমান কি বলা যায়, 3 বলা যায়। এখন আসেন আমরা এটা একটু বলি তো, যে আমরা কি বলতে পারি যে আমাদের ত্রিভুজ হওয়ার একটা শর্ত কি, জেড মাইনাস ওয়াই লেস দেন এক্স, এমনটা হইতে হবে না? চিন্তা করে দেখেন। অথবা আমরা কি এটা বলতে পারি যে এক্স গ্রেটার দেন, এক্স অবশ্যই বড় থাকবে জেড মাইনাস ওয়াই থেকে, বলা যায় কিনা? যে ত্রিভুজের আমরা জানি না যে আমাদের ত্রিভুজের যে কোনো দুই বাহুর বিয়োগফল এটা অবশ্যই ছোট থাকবে তার তৃতীয় বাহু থেকে। এই জিনিসটা এইভাবেও বলা যায় ইনইকুয়ালিটির ভাষায়, আবার এটাও বলতে পারি বরং তৃতীয় বাহুটাই বড় থাকবে কি অপর দুই বাহুর বিয়োগফল থেকে, এটা বলা যায় কিনা? অফকোর্স বলা যায়। এবার আসেন আমরা স্টেটমেন্ট 1 ক্যালকুলেশন করে জেড মাইনাস ওয়াই এর মান কি পাইলাম, 3 পাইলাম। তাহলে এখানে আমরা বসায় দিই যে এক্স গ্রেটার দেন জেড মাইনাস ওয়াই এর মান কত, 3। আপনি একটু খেয়াল করে দেখেন তো, স্টেটমেন্ট 1 ব্যবহার করে কি পাইলেন, এক্স এর মান নাকি 3-এর চাইতে বড়। আর আমাদের প্রশ্ন করা হয়েছিল এক্স এর মানের চাইতে নাকি 3-এর চাইতে নাকি এক্স এর মান ছোট, কিন্তু আমরা কি পাইছি ছোট? না, নো, পাই নাই। নো বাদে অন্য কোনো আনসার আসতেছে? একসাথে কি ইয়েস প্লাস নো দুইটাই পাইতেছি এখানে? এই যে আমি এক্স এর ভ্যালুটা পাইলাম যে এক্স গ্রেটার দেন 3, আমাদের প্রশ্ন ছিল এক্স লেস দেন 3, তার মানে কি এক্স কি 3-এর চাইতে বড়? আনসার হবে হ্যাঁ অথবা না, ইয়েস অথবা নো। তো আমরা পাইলাম কি যে এক্স গ্রেটার দেন 3, প্রশ্ন ছিল এক্স কি 3-এর চাইতে ছোট, আমরা দেখলাম এক্স 3-এর চাইতে বড়, তার মানে নো আনসার, পাই নাই, নো। তার মানে নো পাওয়া মানে কি পর্যাপ্ত ডেটা আছে কিনা আপনাদের কাছে, এই জিনিসগুলাই একটু ক্রিটিক্যাল লাগবে। হ্যাঁ, পর্যাপ্ত ডেটা আছে। আমরা কি অপশন একাধিক আনসার পাইছি, নো ইয়েস এবং নো দুইটা কি একসাথে পাইছি, না শুধুই নো পাইছি? শুধুই নো পাইছি। তাহলে আমরা বলতে পারি যে পর্যাপ্ত ডেটা আসলে স্টেটমেন্ট 1-এ আছে এই প্রশ্নের আনসার করার জন্য। আনসারটা কি হবে, ইয়েস অথবা নো। তো যে কোনো একটা হইলেই হয়, আমরা পাইছি। এবার আমরা স্টেটমেন্ট 2-তে যাব, যে স্টেটমেন্ট 2টাতে কি পর্যাপ্ত ডেটা আছে কিনা সেটা একটু জাজ করি। এবার স্টেটমেন্ট 2-তে দেখেন কি বলছে। স্টেটমেন্ট 2-তে তারা যেটা বলতেছে সেটা হচ্ছে ওয়াই এর মান বলে দিচ্ছে 3 আর জেড এর মান বলে দিচ্ছে কত, 6। আচ্ছা, খেয়াল করে দেখেন তো, আমরা যদি বলি যে ওয়াই আর জেড এই দুইটাকে যদি যোগ করি, তাহলে যোগফলটা কি অবশ্যই তৃতীয় বাহু এক্স এর চাইতে বড় হবে না?
কারণ আমাদের ত্রিভুজ হওয়ার শর্ত কি, ত্রিভুজে যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। হ্যাঁ, আচ্ছা এবার আমরা y এর মানটা কত 3 বসায় দিই, z এর মানটা কত 6 বসায় দিই, তাহলে আমাদের কি আসতেছে খেয়াল করে দেখেন। তাহলে এইখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 9। তার মানে এইখানে 9 x এর চাইতে বড়। এটাকে আমরা কি ঘুরে লিখতে পারি না যে x লেস দেন 9, মানে x এর মান 9 এর চাইতে ছোট। দেখেন এখানে কিন্তু একটা প্রবলেম আছে, x এর মান 9 এর থেকে ছোট বলতেছি আমরা। এখন এই বিষয়টাকে আমরা আরো একভাবে আরো কোনোভাবে চিন্তা করতে পারি কিনা খেয়াল করে দেখেন। আমরা যদি এমনটা বলি যে x প্লাস ওয়াই, খেয়াল করে দেখেন আমরা কি এটা বলতে পারি না যে x প্লাস ওয়াই এটা বড় থাকবে কোথা থেকে, z থেকে, বলা যায় না? ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর বলা যায়। তো এবার আমরা মানগুলা বসাই, x প্লাস ওয়াই এর মান কত 3 বসাইলাম 3, গ্রেটার দেন z এর মান কত 6। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা x এর ভ্যালুটা কি পাচ্ছি যে x গ্রেটার দেন, এখানে বিয়োগ করলে হয় কত 3। তার মানে এখানে দেখতে পাচ্ছি যে x এর ভ্যালু 3 এর চাইতে বড়, আবার বলতেছে x এর ভ্যালু 9 এর চাইতে ছোট। তাহলে এদেরকে কি আমরা একটা রেঞ্জে নিয়ে আসতে পারি কিনা দেখেন তো। এদেরকে আমি এটা লিখতে পারি না যে এই x 3 এর চাইতে বড়, তার তো তাই বলছে x 3 এর চাইতে বড়, আবার কার থেকে ছোট 9 এর থেকে ছোট। তার মানে x এর ভ্যালু 3 এর বড় কিন্তু আবার কি 9 এর ছোট, কিন্তু আমাদের বলছে যে x এর মান 3 এর ছোট। ভাই আমার তো 3 x এর মান, এই 2 নম্বর স্টেটমেন্ট বলতেছে x এর মান 3 এর বড় আবার 9 এর থেকে ছোট। তার মানে এইখানে কিন্তু একাধিক আনসার আসতেছে। আমরা x এর মান 3 এর থেকে ছোট এইটাকে আমরা আসলে একদম ডিরেক্টলি ইয়েস এবং নো, এই বিষয়টা কি ডিরেক্টলি বলতে পারি কিনা খেয়াল করে দেখেন। ইয়েস অথবা নো, না শুধু নোই বলতে পারি, কোনটা বলতে পারি খেয়াল করে দেখেন। তো x এর মান 3 এর থেকে কি হইতে হবে, ছোট হইতে হবে। তো তারা বলতেছে যে এই স্টেটমেন্ট 2 ব্যবহার করে x এর মান আমরা 3 এর বড় 9 এর ছোট পাইছি। তার মানে কি আনসারটা কি নো না ইয়েস, দুইটা একসাথে না যে কোনো একটা, সেটা বুঝতে হবে। তার মানে আমরা কিন্তু এই বিষয়টা যদি না বুঝি তাহলে কিন্তু আনসার করতে পারবো না। তার মানে আমি সরাসরি বলতে পারি এইখানে নো। দেখেন আমার কিন্তু তাহলে একটাই আনসার আসছে, ইয়েস নো দুইটা একসাথে বলা যাচ্ছে না, যে কোনো একটা নো না আমরা পাই না। x এর মান 3 এর চাইতে ছোট, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে না x এর মান 3 এর বড় 9 এর ছোট, সরাসরি 3 এর থেকে ছোট, এটা হাও বলা যাচ্ছে না, আবার কি আমরা একসাথে নাও বলতে পারছি না, শুধুই কি বলতে পারছি নো বলতে পারছি, শুধুই নো বলতে পারছি। তার মানে আমরা বলতে পারি যে আমাদের স্টেটমেন্ট 2 তেও পর্যাপ্ত ডেটা আছে, স্টেটমেন্ট 1 এও পর্যাপ্ত ডেটা আছে। সুতরাং আমরা ওএমআর শিটের অপশন ডি কে দাগাবো। যদি আমাদের দুইটা স্টেটমেন্টেই ইন্ডিভিজুয়ালি পর্যাপ্ত ডেটা থাকে সেই প্রশ্ন সমাধান করার জন্যে, সেই ক্ষেত্রে আমরা বলি হচ্ছে ওএমআর শিটের কি দাগাইতে হবে, ওএমআর শিটে গিয়া ডি দাগাতে হবে। ঠিক আছে, তার মানে এই প্রশ্নের আনসার হবে হচ্ছে অপশন ডি। ওকে, এবার আসেন আমরা নেক্সটের কোশ্চেনটাতে যাই। নো, হ্যাঁ নো। নেক্সটে দেখেন কি বলতেছে যে সেট জেড কনসিস্ট অফ টার্মস 2, 7, 12, 17a। এখন এস নামক জেড নামক একটা সেট, এই সেটের মধ্যে এই ডেটাগুলো দেওয়া আছে বা এই উপাদানগুলো আছে 2, 7, 12 এবং 17 আর এ। এখন প্রশ্ন করা হচ্ছে আমাদের কাছে কি, সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের কাছে যে প্রশ্নটা করা হচ্ছে সেটা হচ্ছে ইজ এ গ্রেটার দেন 7, ইজ এ গ্রেটার দেন 7। তার মানে প্রশ্ন হচ্ছে যে এ কি 7 এর চাইতে বড়। আমার প্রশ্নের আনসার কি হবে, হয়তো ইয়েস হবে অথবা নো হবে, যে কোনো একটা। তো এইরকম যে কোনো একটা আমাদের স্টেটমেন্টগুলোতে পাই কিনা সেটা এবার দেখব। এবার আমাদের স্টেটমেন্ট 1-এ ভালো করে খেয়াল করে দেখেন, স্টেটমেন্ট 1-এ কি বলছে। স্টেটমেন্ট 1-এ বলতেছে যে এ ইজ দ্য মিডিয়ান অফ সেট জেড। তো এ নাকি ওই সেটের মিডিয়ান। দেখেন তারা কিন্তু এইখানে বলতেছে সেটের যে উপাদানগুলো আছে তারা বইলে দেয় নাই যে এই উপাদানগুলো কি একবারই ব্যবহার হবে না একাধিকবার ব্যবহার হবে। এটা একাধিকবার ব্যবহার হতেও পারে, একবার ব্যবহার হতেও পারে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা মিডিয়ান এইখানে হতেও পারে নাও হতে পারে বলতে পারি, মাস্ট বি কিন্তু বলা যাচ্ছে না। খেয়াল করে দেখেন, আমি মিডিয়ান যদি পেতে চাই আমরা এগুলোকে সিরিয়ালি সাজাই 2, 7। আমরা জানি যে মধ্যমা পাইতে গেলে আমাদের অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডারে সাজাইতে হয় ডেটাগুলোকে। তাহলে 2, 7, তারপরে কত
আমরা 12, এখানে একটু গ্যাপ রাখি, 12, 17, তারপরে এ, ধরেন আমি এটাকে মিডিলে বসাইলাম। তাহলে খেয়াল করে দেখেন এর মান আমার এখানে মিডিয়ান হইতে গেলে এই দুইটাকে যদি আমরা উভয় পাশ থেকে বাদ দেই, তাহলে মধ্যে যে থাকে সেই তো মিডিয়ান হয়, সেটাই হওয়ার কথা। তাহলে এর মান কি 7-এর বড় হয়? দেখেন এর মান আমি তো ভাই এখানে কি করতে পারি, এর মান 7ও চিন্তা করতে পারি, আবার এর মান 12 অথবা 12-র চাইতে ছোট সেটাও বলতে পারি। তার মানে আমি কিন্তু সরাসরি বলতে পারছি না যে এ আসলে এখানে কি মিডিয়ান হবে কিনা, এক্স্যাক্টলি বলতে পারছি না। ঠিক আছে, তার মানে আমি কোনোভাবেই কিন্তু এখানে বলতে পারবো না যে এ আসলে এখানে কি মিডিয়ান কিনা, এক্স্যাক্টলি বলতে পারবো না। ঠিক আছে, এটা হতেও পারে আবার কি নাও হতে পারে, তো এইসব বলা যাবে না। তার মানে আমি সরাসরি এখানে ধরেন যে সরাসরি ইয়েস এবং নো যে কোনো একটা উত্তর কিন্তু আমরা এখানে পাই, হ্যাঁ এবং না দুইটা কিন্তু একসাথে না। যেমন আপনি যদি এখানে মনে করেন যে এর মান আপনি কত ধরবেন, দেখেন 7-এর চাইতে বড় অথবা 7 হইতে পারে, তো আপনি ধরতে পারেন এখানে 6, তাহলেও কিন্তু আমার এখানে কি মিডিয়ান হয়। তার মানে আমরা এখানে সরাসরি আনসার কিন্তু নিয়ে আসতে পারবো না, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে পর্যাপ্ত ডেটা আছে সেটা বলতে পারি না। এবার 2তে দেখেন কি বলছে, 2 এর কথাটা খেয়াল করতে, সেট জেড ডাজ নট আ মুট, সেট জেড এর নাকি কি নাই, এখানে কোনো মুট নাই। মানে মুট মানে কি, মুট মানে হলো প্রচুরক, যেটাকে বাংলায় বলা হয় যে যে তথ্যটা একটা সেটের মধ্যে সর্বাধিকবার থাকে সেটাই হচ্ছে তার মুট। ঠিক আছে, এই জন্য বলছি যে আমাদের ম্যাথমেটিক্স সব ভালো করে জানতে হবে, সেট রিলেটেড বা পরিসংখ্যান রিলেটেড ভালো তথ্য থাকতে হবে। তো এইখানে আমাদের কি জেটে কোনো মুট আছে? দেখেন আমাদের এ কে যদি আমি মুট করতে চাই, তার মানে এর মানটা কিন্তু আমার এখানে আমি চাইলে এখানে 2 নিতে পারবো না। আমি চাইলে যদি নিতে পারি, কিন্তু আমি কি নিতে পারবো? এখানে কি এ একবারই ব্যবহৃত হয় যদি আমি সেটা বলি, তাহলে কিন্তু নিতে পারবো না। 7 নিতে পারবো না, 12 নিতে পারবো না, আমি এখানে 17 নিতে পারবো না, সরাসরি সমান নিতে পারবো না। তার মানে আমি আসলে কোনোভাবে বলতে পারছি না যে, আপনি যদি বলেন যে আমি এর মান 17 নিলাম, নিতে পারেন, ইয়েস অর নো। আবার 17 না নিয়ে যদি আপনি এর মান 2 নেন, তাহলে কি 7-এর চাইতে বড় হয় না কিন্তু। তাহলে আমরা স্টেটমেন্ট 2তেও পর্যাপ্ত ডেটা পাচ্ছি না। তার মানে এবার স্টেটমেন্ট 1 এবং স্টেটমেন্ট 2 এই দুইটাকে একসাথে সমন্বয় করে চিন্তা করতে হবে। তো দুইটাকে যদি একসাথে সমন্বয় করে চিন্তা করি, তাহলে খেয়াল করে দেখেন এই রেঞ্জ থেকে আমরা যদি সমানটা বাদ দিয়ে দেই, তাহলে কি দাঁড়ায় যে এ এর মান 7-এর বড়, এ এর মান 7-এর বড় কিন্তু 11 এর ছোট। তো এমন একটা মান কিন্তু বের করে আনতে পারে কিনা দেখেন, এবং 7-এর চাইতে বড় হইতে হবে। তার মানে অবশ্যই 7 হবে না, 7-এর চাইতে যদি বড় হইতে হয়, আবার 12-র চাইতেও কি হইতে হবে, বড় হইতে হবে। তাহলে কি সেটা এর মান 7-এর চাইতে বড়, আমরা কি এখান থেকে সরাসরি বলতে পারি না যে এই যে তথ্যটা বা রেঞ্জটা দেখতে পাচ্ছি, এই রেঞ্জকে কি সরাসরি আমি বলতে পারি না যে এর মান 7-এর থেকে বড়, বা সেটা হওয়া সম্ভব বা হতে পারে? ইয়েস, সেটা কিন্তু আমরা অফকোর্স বলতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা এখানে সরাসরি বলতে পারি যে দুইটাকে সমন্বয় করে আমরা আসলে এখানে কি আনসার নিয়ে আসতে পারছি। তো আমরা যখন দুইটাকে সমন্বয় করে আনসার নিয়ে আসতে পারবো, তখন অফকোর্স ওএমআর শিটের অপশন সি দাগাবো, তখন ওএমআর শিটের অপশন সি দাগাবো। তার মানে আমরা বুঝতেই পারছি বারবার আমরা একাধিকবার এখানে সি কখন দাগাইতে হয়, ডি কখন দাগাইতে হয়, এই প্রশ্নগুলো সবগুলোই কিন্তু আমরা এখানে পেয়েছি। এতে করে আমাদের যে বিষয়টা হচ্ছে, যাদের এতদিন ডেটা সাফিসিয়েন্সিতে প্রবলেম ছিল, এই প্রবলেমগুলো আশা করা যাচ্ছে যে এখন আপনারা যারা ক্লাস করে কিছুটা অভ্যাস হয়েছে যে কিভাবে আনসার করতে হয়, এখন কিন্তু পারবেন। এখন যদি পরীক্ষা আসে, সামনে এডি পরীক্ষা, তো ডেটা সাফিসিয়েন্সি সম্পর্কে ভালো একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করবেন। বাজারে কিন্তু এর আগে খুব যে একটা বই ছিল আমাদের ডেটা সাফিসিয়েন্সি সম্পর্কে, তা কিন্তু না। তো আমাদের শীট ছিল আগের থেকেই রেডি, অনেক আগের থেকেই। আমাদের এই শর্ট কোর্সটা, আমাদের যে এই কোর্স লঞ্চ করতে যাচ্ছি, আজকে থেকেই ভর্তি শুরু হবে। আমরা 24 তারিখ থেকে ক্লাস শুরু করব। 20 ঘন্টার একটা কোর্স, সেখানে আমাদের অ্যানালিটিক্যাল স্কিলের যত টপিক আছে, ওইটা করলে আবার আপনার বিসিএস এর মেন্টাল এবিলিটি আলাদা করে করতে হবে না, ওই একটাতেই যথেষ্ট। তো সেই কোর্সে যদি এনরোল হন, তাহলে কিন্তু আমরা আপনাদের একটা শর্ট সময়ের মধ্যে এডিতে কি কি আসতে পারে এবং সিনিয়র অফিসারের রিটেন পরীক্ষায় ক্রিটিক্যাল রিজনিং থেকে কি প্রশ্ন আসতে পারে, সেই জিনিসগুলো কিন্তু আমরা আপনাদের শিখিয়ে দেব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।